আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। বিগত দিনগুলিতে আমরা নবম শ্রেণীর যে দশম অধ্যায় রয়েছে জীববিজ্ঞান বইয়ের, সেই দশম অধ্যায় থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আরো কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো আলোচনার শুরুতেই আমি আমার যে পরিচয়টি তোমাদের আবারও দিয়ে দিচ্ছি। আমি তোমাদের সাথে রয়েছি মাহফুজ মাহবুব, সিনিয়র প্রভাষক ও বিভাগীয় প্রধান, জীববিজ্ঞান বিভাগ, মেট্রোপলিটন কলেজ, ঢাকা। আজকে আমরা ইতিমধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তো সেই বিষয়টি তোমরা খেয়াল করছো যে হরমোনাল প্রভাব। তো হরমোনাল প্রভাবগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। আলোচনার শুরুতেই দেখো যে এখানে কি বলা হচ্ছে, প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ স্নায়ু ছাড়াও হরমোন দ্বারা প্রভাবিত হতে পারে। ঠিক আছে, তাহলে কি হতে পারে? হরমোন দ্বারাও কিন্তু প্রভাবিত হতে পারে। তো হরমোন দ্বারা প্রভাবিত হওয়ার আগে আমাদের জানতে হবে হরমোন কাকে বলে। তো হরমোন কি তোমরা হয়তো জানো, তারপর আমি একটু তোমাদের বলে দিচ্ছি। তো অন্তঃক্ষরা গ্রন্থি আছে আমাদের দেহে। গ্রন্থি থাকে দুই ধরনের, একটা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি, আরেকটি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। তো যে গ্রন্থিগুলি নালী থাকে সেই নালীযুক্ত গ্রন্থিগুলিকে বলা হয় বহিঃক্ষরা গ্রন্থি, আর যেগুলি কোনো নালী থাকে না, নালীবিহীন গ্রন্থি যেগুলি, সেগুলিকে বলা হচ্ছে অন্তঃক্ষরা গ্রন্থি। তো এই নালীবিহীন বা অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত প্রোটিন জাতীয় পদার্থকেই বলা হচ্ছে কি হরমোন। ঠিক আছে, তো এই হরমোন কি হয় যে অন্তঃক্ষরা যে গ্রন্থি রয়েছে, যেমন হতে পারে সেটা পিটুইটারি গ্রন্থি, হতে পারে থাইরয়েড গ্রন্থি, হতে পারে প্যারাথাইরয়েড গ্রন্থি। তো এরকম অন্তঃক্ষরা গ্রন্থি থেকে এরা উৎপন্ন হয়ে রক্তের মাধ্যমে বাহিত হয়। ঠিক আছে, এবং দেহের বিভিন্ন অংশে এরা রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে কি করে এই নির্দিষ্ট কাজগুলি সম্পন্ন করে। ঠিক আছে, তাহলে এই যে প্রোটিন জাতীয় পদার্থকে বলা হচ্ছে কি হরমোন। তো আর্নেস্ট স্টার্লিং, একজন বিজ্ঞানী আছে যার নাম ছিল আর্নেস্ট স্টার্লিং। তোমাদের এইগুলি বইতে নাই, তোমাদের জানার জন্য বলছি। তো উনি 1905 সালে এই যে হরমোন, এই হরমোনকে এই যে রাসায়নিক যে পদার্থের কথা বললাম, প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থকে উনি হরমোন নামে অভিহিত করেন। তো যদি বলা হয় হরমোন কি, তাহলে অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত প্রোটিন জাতীয় পদার্থই হচ্ছে কি হরমোন। ঠিক আছে, তো হরমোনকে কি বলা হয়? হরমোনকে বলা হয় দেহের রাসায়নিক দূত। ঠিক আছে, তো কি বলা হলো যে প্রাণীর প্রয়োজনীয় সমন্বয় কাজ, একটার সাথে আর একটা কাজের যে সমন্বয়, কোঅর্ডিনেশন, সেটা রক্ষা করে কি স্নায়ু, এবং স্নায়ুর সাথেও জড়িত আছে হরমোন। হরমোনের কারণে প্রাণী তার কার্যকলাপ অর্থাৎ নড়াচড়া বা আচরণের পরিবর্তন করে কিন্তু থাকে। হরমোনের কারণে কিন্তু আচার আচরণেরও পরিবর্তন হয়ে থাকে। তো কেমন ধরনের পরিবর্তন হয়ে থাকে সেই বিষয়গুলি আমরা এখন জানবো। তো এই বিষয়টি বিজ্ঞানের বিভিন্ন শাখায় প্রচুর গবেষণা করা হয়েছে এবং নানা ধরনের, ওই যে দেখো এখানে লিখছে নালীবিহীন গ্রন্থি থেকে কি হয়, হরমোন নিঃসৃত হয়। আর নালীযুক্ত গ্রন্থি থেকে নিঃসৃত হয় কি জুস বা রস, বা যেটাকে বলে এনজাইম। তাহলে নালীবিহীন গ্রন্থি থেকে নিঃসৃত প্রোটিন জাতীয় পদার্থ যেগুলো আমরা দেখি, সেই প্রোটিন জাতীয় পদার্থগুলোকেই বলা হচ্ছে কি এই হরমোন। ঠিক আছে, তো নালীবিহীন গ্রন্থিগুলো একে অপরকে কি করে নিয়ন্ত্রণ করে। নালীহীন গ্রন্থিগুলো একে অপরকে কি করে নিয়ন্ত্রণ করে। তো যদি তোমার একটি গ্রন্থির নাম বলি, তোমরা হয়তো শুনে থাকবে যে পিটুইটারি গ্রন্থি। মানুষের যে মস্তিষ্কের হাইপোথ্যালামাসের সাথে সংযুক্ত থাকছে ছোট্ট একটি গ্রন্থি, যার নাম হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এই গ্রন্থি কি করে দেহের অন্যান্য যে সকল গ্রন্থিগুলি রয়েছে তাদের কাজগুলিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে। তাহলে এখানে কি বলা হচ্ছে, নালীহীন গ্রন্থিগুলো একে অপরকে কি করে নিয়ন্ত্রণ
করে। তাহলে এই কথাগুলি তোমাদের মনে রাখতে হবে। আবার স্নায়ুতন্ত্র কি করছে, এই স্নায়ুতন্ত্র আবার কি করছে দেখো, নালীবিহীন যে গ্রন্থিগুলো রয়েছে সেই নালীবিহীন গ্রন্থিগুলোকে নিয়ন্ত্রণ করছে। তো যেটা বলছিলাম যে পিটুইটারি গ্রন্থি দেখো কিছু হরমোন উৎপন্ন করে, যে হরমোনগুলি কি করে অন্য গ্রন্থির যে কাজ সেই কাজগুলিকেও কিন্তু নিয়ন্ত্রণ করে, যে কারণে বলা হচ্ছে গ্রন্থিগুলো একে অপরকে নিয়ন্ত্রণ করে। তো অন্য গ্রন্থির কাজগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য পিটুইটারি গ্রন্থিও কিন্তু আবার এক ধরনের কি করে হরমোন নিঃসরণ করে। ঠিক আছে, যে হরমোনগুলিকে বলা হচ্ছে কি ট্রপিক হরমোন। যে হরমোন অন্য গ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে সেই হরমোনগুলিকে বলা হয় ট্রপিক হরমোন। তোমরা বিষয়গুলি জেনে রাখো। কোনো কার্যক্রমে হরমোনকে যদি কারখানা শ্রমিক ধরা হয়, দেখো হরমোনকে, এখানে এই শব্দটি খেয়াল রাখো, হরমোনকে যদি কারখানার শ্রমিক ধরা হয় তাহলে সার্বিকভাবে কোন শ্রমিক কোথায় কতক্ষণ কাজ করবে সেটি যেরকম ব্যবস্থাপক নিয়ন্ত্রণ করে, স্নায়ুতন্ত্র তেমনি ব্যবস্থাপকের মতো হরমোনের কাজ নিয়ন্ত্রণ করে। তাহলে স্নায়ুতন্ত্র কিসের মতো কাজ করছে, স্নায়ুতন্ত্র কাজ করছে ব্যবস্থাপক মানে কি ম্যানেজারের মতো কাজ করছে। এবং ম্যানেজার হিসেবে স্নায়ুতন্ত্র ম্যানেজার হিসেবে কার কাজ নিয়ন্ত্রণ করছে, হরমোনের কাজ নিয়ন্ত্রণ করছে। তাহলে আমরা যদি বলি এখানে স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্র হচ্ছে ম্যানেজার, এবং এই স্নায়ুতন্ত্র ম্যানেজার হিসেবে কাকে ম্যানেজ করছে, হরমোনকে ম্যানেজ করছে। তাহলে এই যে এই শব্দগুলি কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এই বিষয়গুলি কিন্তু বুঝে বুঝে পড়তে হবে। হ্যাঁ, তোমরা যদি বুঝে বুঝে না পড়ো তাহলে বিষয়গুলি কিন্তু কিছুদিন পরেই ভুলে যাবে। তাহলে এখানে দেখো যে কি কি বিষয় বললাম, যে প্রথমে বললাম হরমোন। হরমোন কাকে বলে, হরমোন বলা হচ্ছে কি যে অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত যে পদার্থগুলি রয়েছে সেই অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত পদার্থগুলোকে বলা হচ্ছে কি হরমোন। ঠিক আছে, এরপর যদি বলা হয় হরমোন হরমোন এখানে কি হিসেবে কাজ করে, ঠিক আছে, শ্রমিক হিসেবে কাজ করছে। আর সেই শ্রমিককে নিয়ন্ত্রণ করছে কে, দেখো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্র কি হিসেবে কাজ করছে, ম্যানেজার হিসেবে কাজ করছে। ঠিক আছে, আবার উল্টো ভাবে যদি চিন্তা করি, স্নায়ুতন্ত্রের বিকাশ এবং কাজের উপরও কিন্তু হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। তাহলে এখানে কি বলছি, যে স্নায়ুতন্ত্রের যে বিকাশ ঘটে সেই স্নায়ুতন্ত্রের বিকাশ এবং স্নায়ুতন্ত্রের যে কাজ সেই কাজের উপরে আবার কার প্রভাব রয়েছে, দেখো হরমোনের কিন্তু দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে, অর্থাৎ একটি আরেকটির উপর নির্ভরশীল। ঠিক আছে, তো এই বিষয়গুলি তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে আবারও বলছি, এখানে শ্রমিক হিসেবে কাজ করবে হরমোন, তাই না, আর ম্যানেজার হিসেবে কে কাজ করছে, স্নায়ুতন্ত্র। আবার যদি উল্টো ভাবে ধরি, স্নায়ুতন্ত্রের বিকাশ এবং কাজের উপরেও কিন্তু হরমোনের দীর্ঘমেয়াদী প্রভাব রয়েছে। আচ্ছা, প্রথমে কি দেখো ধারণা করা হয়েছিল যে হরমোন হচ্ছে উত্তেজক পদার্থ। প্রথমে কি ধারণা করা হয়েছিল, প্রথমে ধারণা করা হয়েছিল হরমোন হচ্ছে কি, যে সব হরমোন হচ্ছে উত্তেজক পদার্থ। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে সব হরমোন কিন্তু উত্তেজক না, এদের মধ্যে কিছু, অর্থাৎ এখানে উত্তেজক বলতে বোঝাচ্ছে কোনো কিছু উদ্দীপনা জাগায়, কাজ করতে উৎসাহিত করে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে না, সবগুলোই কিন্তু উত্তেজক না, এর মধ্যে কিছু আছে যে কোনো কিছু কাজের কিন্তু যে ইনহিবিট করে, অর্থাৎ কাজের যে গতি সেই গতিটাকে কিন্তু কখনো কখনো নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তাহলে এখানে কিছু হরমোন আছে যারা উত্তেজক পদার্থ হিসেবে কাজ করে, আবার কিছু আছে যারা কি হিসেবে কাজ করে, কিছু আছে যে নিস্তেজক। ঠিক আছে, মানে আরো যদি সহজ করে বলি তাহলে সেগুলো কি হিসেবে কাজ করছে, যে কোনো কিছুর কাজকে কন্ট্রোলের কাজটা করছে, নিয়ন্ত্রণের কাজটাও কিন্তু এই হরমোন কিন্তু করে থাকে। হ্যাঁ, তো চলো আমরা সেই বিষয়গুলি একটু আলোচনা করি। তো আবারও আলোচনা করি, চলো যাই মূল বিষয়
গুলি দেখে একটু। তো হরমোন অতি অল্প পরিমাণে বিশেষ শারীরবৃত্তীয় কাজ বা পদ্ধতি সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ হরমোন কি হয়, অতি অল্প পরিমাণে নিঃসরণ হয়। হরমোনের যে পরিমাণটা সেটি অতি অল্প পরিমাণে নিঃসরণ হবে এবং বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় কাজ কিন্তু এরা সূক্ষ্মভাবে নিয়ন্ত্রণ করে। তাহলে হরমোন কি করে অল্প পরিমাণে নিশ্চিত হবে, কিন্তু কাজের পরিধি থাকে অনেক ব্যাপক। এরা উত্তেজক বা নিস্তেজক হিসেবে দেহের পরিস্ফুটন বৃদ্ধি এবং বিভিন্ন টিস্যুর কাজ কিন্তু নিয়ন্ত্রণ করে। তারপরে দেখো ব্যক্তির আচরণ, কোন ব্যক্তির কি ধরনের আচরণ হবে, তারপরে তার স্বভাব কেমন হবে, তারপরে আবেগ প্রবণতার যে বিষয়গুলি রয়েছে, এর উপরেও কিন্তু যে হরমোনের কিন্তু প্রভাব রয়েছে। ঠিক আছে, তো যদি আবেগের ক্ষেত্রে যদি বলি, তো আমাদের যে কিডনি রয়েছে সেই কিডনির উপরে কিন্তু একটি গ্রন্থি থাকে, তোমরা জানো যে গ্রন্থিকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি। ঠিক আছে, তো সেই অ্যাড্রেনাল গ্রন্থি থেকে কিছু হরমোন নিঃসরণ হয়। সেই হরমোনগুলি কিন্তু কি করে, যে মানুষের যে আবেগগুলি, অর্থাৎ তার আচার আচরণ কেমন হবে, তো এই বিষয়গুলি কিন্তু নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, তো এর ভিতরে যদি আমরা বলি যে অ্যাড্রেনালিন একটা হরমোন আছে। হ্যাঁ, অ্যাড্রেনালিন হরমোন আমরা যে বললাম অ্যাড্রেনাল গ্ল্যান্ড, সেখান থেকে উৎপন্ন হয়। এর আরেকটি নাম আছে এপিনেফ্রিন। ঠিক আছে, তো এই যে হরমোনের নামটি বললাম অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিন যে হরমোনটি, এটি হচ্ছে ভয়, আনন্দ, শোক প্রকাশে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, তাহলে এই যে ব্যক্তিত্ব যে নিয়ন্ত্রণ বা ব্যক্তিত্ব প্রকাশ বা আবেগ প্রবণতার বিষয়গুলিও কিন্তু এই এপিনেফ্রিন হরমোন কিন্তু জড়িত। ঠিক আছে, তো কি বলা হচ্ছে যে এগুলো রক্তের মাধ্যমে পরিবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দেহের দূরবর্তী কোনো অঙ্গকে উদ্দীপিত করে। ঠিক আছে, তাহলে এগুলি কি হচ্ছে, রক্তের মাধ্যমে পরিবাহিত হবে, পরিবাহিত হয়ে, দেখো কি লিখলাম, ইউটিউবে। তো রক্তের মাধ্যমে কি হচ্ছে, পরিবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দেহের দূরবর্তী কোনো অঙ্গ বা অঙ্গকে উদ্দীপিত করে। এই জন্য এদেরকে কখনো কখনো রাসায়নিক দূত হিসেবে অভিহিত করা হয়। ইতিমধ্যে আমি এই বিষয়টি তোমাদের সাথে কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, তো এখানে কোন বিষয়গুলি তোমাদের খেয়াল রাখতে হবে, যে হরমোনকে কখনো কখনো কি হিসেবে অভিহিত করা হয়, সেটি তোমরা জানো যে হরমোনকে রাসায়নিক দূত হিসেবেও এটি অবহিত করা হয়। এবং এরা কি করছে, যে মানুষের যে ব্যক্তিত্ব, আচরণ, স্বভাব, আবেগপ্রবণ, তারপরে হরমোনের যে প্রভাব, সেই প্রভাবগুলি কিন্তু এরা নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, এরপর রক্তের মাধ্যমে কি হবে, পরিবাহিত হয়ে উৎপত্তি স্থল থেকে দেহের দূরবর্তী কোনো কোষ বা অঙ্গকেও কিন্তু তারা উদ্দীপিত করে, এবং সেই কারণে এদেরকে বলা হচ্ছে কি রাসায়নিক দূত। তো তোমরা এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে যে রাসায়নিক দূত বলা হয় কাকে, রাসায়নিক দূত বা কেমিক্যাল মেসেঞ্জার বলা হচ্ছে হরমোনকে। আশা করি বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা পরের বিষয়গুলি নিয়ে আলোচনা করি। দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা, জীবনের কর্মকাণ্ডে সমন্বয় সাধনে প্রাণী হরমোন ব্যবহার করে। তাহলে এখানে দেখো, এখানে শব্দটি কি লেখা, সমন্বয় সাধনে। সমন্বয় সাধনে কি ব্যবহার করে, প্রাণী হরমোন ব্যবহার করে। ঠিক আছে, যেমন পিঁপড়া, দেখো পিঁপড়া খাদ্যর খোঁজ পেলে খাদ্যের উৎস থেকে বাসায় আসার পথে এক ধরনের হরমোন নিঃসরণ করে, যাকে বলা হয় ফেরোমন। এবং এই ফেরোমনের উপস্থিতি জনিত কারণে অন্য যে প্রাণীগুলি রয়েছে, অর্থাৎ অন্য যে পিঁপড়াগুলি রয়েছে, তারাও কিন্তু যে কোথায় খাদ্য রয়েছে সেটি কিন্তু তারা নিশ্চিত হয়ে যায়।
তো কি বলা হচ্ছে, এর উপর নির্ভর করে অন্য পিঁপড়ারাও খাদ্যের উৎসে যায় এবং খাদ্য সংগ্রহ করে বাসায় ফিরে আসে। এই কারণে পিঁপড়াদের এক সারিতে চলাচল করতে দেখা যায় এবং খাদ্য শেষ হলে পিঁপড়া ফেরোমন নিঃসরণ কি করে বন্ধ করে দেয় এবং যেটি বাতাসে ডুবে যায়। হ্যাঁ, তখন অন্য পিঁপড়া আর খাদ্য সংগ্রহে কিন্তু যায় না। ঠিক আছে, অর্থাৎ এই ফেরোমন পিঁপড়াদের যে খাদ্য কোথায় রয়েছে এবং সেই জায়গায় কিভাবে যেতে হবে, অর্থাৎ তাদের যে পথ চিনতে কিন্তু সাহায্য করে। এছাড়া যে পতঙ্গগুলি রয়েছে, হ্যাঁ, তো সেই পতঙ্গ দেহ থেকেও কিন্তু এই ফেরোমনগুলি নিঃসৃত হয়। ঠিক আছে, ফেরোমন দিয়ে তার স্বপ্রজাতির সঙ্গীকে খুঁজে পেতে পারে কিসের মাধ্যমে? এই ফেরোমন দিয়ে। তাহলে এই ফেরোমন শব্দটিকে মনে রাখতে হবে, পতঙ্গ তার সঙ্গী খুঁজে পেয়ে থাকে কিসের মাধ্যমে? উত্তর আমরা দেখলাম কি, ফেরোমনের মাধ্যমে। ঠিক আছে, তো ফেরোমন প্রোটিন জাতীয় পদার্থ। তারপরে দেখা গেছে কোনো কোনো পতঙ্গ বাতাসে ফেরোমন নিঃসৃত করলে সেটি কত দূর পর্যন্ত যেতে পারে? দেখো, 2 থেকে 4 কিলোমিটার দূরে থেকে তার সঙ্গীরাও কিন্তু আকৃষ্ট হতে পারে। তাহলে এই ফেরোমনের ক্রিয়াটা কিন্তু 2 থেকে 4 কিলোমিটার অবধি কিন্তু বিস্তৃত থাকে। তোমরা হয়তো ফেরোমন ব্যবহার করে পোকা ধ্বংসের ফাঁদ তৈরির কথা শুনেছো এবং এই পদ্ধতিতে ফেরোমনের কারণে অনিষ্ট অর্থাৎ ক্ষতিকর যে পোকাগুলি রয়েছে সেই পোকাগুলিকে ফাঁদে ফেলে কিন্তু পানিতে ডুবে কিন্তু মারা যায়। এই ধরনের অনেক যে টেকনোলজি কিন্তু ইতিমধ্যেই কৃষি শিক্ষা যে সেক্টরটি রয়েছে বা কৃষি সেক্টরে কিন্তু আবিষ্কৃত হয়েছে। ঠিক আছে, তো এই যে ফাঁদের ক্ষেত্রে যে ফেরোমন, এই ফেরোমনগুলি কৃত্রিমভাবে তৈরি করা হয়। ঠিক আছে, অনিষ্টকারী পোকা দমনে কি ব্যবহার করা হয়? তাহলে এই কথাটি কিন্তু মনে রাখতে হবে, অনিষ্টকারী পোকা দমনে ফেরোমন ব্যবহার করা হয়। এখানে আমি ফেরোমনটি দেখিয়ে দিয়েছি, তো এইগুলিও কিন্তু তোমাদের পড়তে হবে। চলো আমরা পরের বিষয়টি নিয়ে আলোচনা করি। এখন আমরা দেখব স্নায়বিক প্রভাব। স্নায়বিক প্রভাব দেখো, হাঁটা, চলা, ওঠা, বসা, কথা বলা, চিন্তা করা, লেখাপড়া করা, হাসি, কান্না ইত্যাদি কাজের জন্য দেহের বিভিন্ন অঙ্গ কিন্তু অংশ নেয় এবং এগুলো সুষ্ঠুভাবে পরিচালনা করতে হলে কি হবে? সমন্বয় থাকতে হবে, অর্থাৎ একটির সাথে আরেকটির মানে একটা যোগাযোগ থাকতে হবে, তাদের মধ্যে নিয়ন্ত্রণ এবং সমন্বয় থাকতে হবে, পাশাপাশি এই সমন্বয়ের নিয়ন্ত্রণও কিন্তু থাকতে হবে। তো স্নায়ুতন্ত্র এবং হরমোন তন্ত্র মিলে এই নিয়ন্ত্রণের কাজটি করে থাকে। তাহলে এই দেখো যে সমন্বয় ব্যবস্থার প্রয়োজন হয় এবং এই সমন্বয়, এখানে দেখো শব্দটি খেয়াল করো, সমন্বয়, এবং এই সমন্বয়ের সাথে দেখো কি কি জড়িত? সমন্বয়ের সাথে স্নায়ুতন্ত্র এবং হরমোন তন্ত্র। ঠিক আছে, এই সমন্বয়টা নিয়ন্ত্রণ করে স্নায়ুতন্ত্র এবং হরমোন। ঠিক আছে, তাহলে যে তন্ত্রে আচ্ছা, তাহলে দেখো এই যে এই শব্দটুকু কিন্তু তোমাদের ভালোভাবে শিখে রাখতে হবে। এখানে কি বলা হচ্ছে? কি বলা হচ্ছে? যে তন্ত্রের সাহায্যে প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রাখে, তাদের কাজে শৃঙ্খলা আনে এবং শারীরবৃত্তীয় কাজ নিয়ন্ত্রণ করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। তাহলে এই বিষয়গুলি তোমরা কিন্তু একটু লক্ষ্য করো, এই যে এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। এখানে কি বলা হচ্ছে? তাহলে যে তন্ত্রের সাহায্যে কি করে? প্রাণী উত্তেজনায় সাড়া দিয়ে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে। এখানে কিন্তু কয়েকটি কথা বলা হয়েছে, দেখো কি বলা হয়েছে? যে প্রাকৃতিক পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করবে, দেহের বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করবে এবং তাদের কাজের মধ্যে শৃঙ্খলা আনবে এবং শারীরবৃত্তীয় কাজ যখন নিয়ন্ত্রণ করবে, এবং এই কাজের যে তন্ত্র সাহায্য করছে সেটি হচ্ছে কি? স্নায়ুতন্ত্র। আমাদের শরীরের বিভিন্ন কাজের ভিতর যে সুন্দর একটা কোঅর্ডিনেশন, ঠিক আছে, সুন্দর একটি যোগসূত্র আনার লক্ষ্যে কিন্তু কোষের যে কাজ, সেই কাজের মধ্যে সমন্বয় সাধন করতে হয় এবং
এই সমন্বয় সাধনে স্নায়ুতন্ত্র কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, এবং যদি এই সমন্বয়গুলি না থাকে তাহলে কিন্তু বিভিন্ন ধরনের যে বিপর্যয় পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়, এবং তখন নানা ধরনের জটিলতাও কিন্তু তৈরি হয়। ঠিক আছে, চলো দেখি সেই বিষয়গুলি কি হতে পারে। আমাদের দেহ, দেখো কি বলছে, আমাদের দেহ কিভাবে চলে। লক্ষ্য করো, আমাদের দেহ চলে পরিবেশের উদ্দীপনায় সাড়া জাগানোর ফলে। ঠিক আছে, পরিবেশের উদ্দীপনায় যখন আমরা সাড়া জাগানোর ফলে কিন্তু চলে। অর্থাৎ যদি আমরা একটি জায়গায় যদি দাঁড়িয়ে থাকি এবং সেখানে যদি তাপমাত্রা বেড়ে যায়, তাহলে কি হয়, মানুষ বা কোনো জীব সেই তাপ থেকে বাঁচার জন্য যেখানে ছায়াযুক্ত জায়গা সেই জায়গায় কিন্তু সরে যাচ্ছে। তাহলে এই যে তাপ, তাপ হচ্ছে একটি পরিবেশের উদ্দীপনা, এবং এই পরিবেশের উদ্দীপনায় সাড়া দেওয়ার ফলেই কি হলো, কোনো জীব তার স্থানান্তর ঘটায় এবং সে কি করে, যেখানে তাপ কম অর্থাৎ ছায়াযুক্ত জায়গায় সে কিন্তু সরে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে পরিবেশের উদ্দীপনায় সাড়া। তারপরে দেহের বাইরের জগৎ হলো বাহ্যিক পরিবেশ, এবং দেহের ভেতরের পরিবেশ হলো অভ্যন্তরীণ পরিবেশ। বাহ্যিক পরিবেশের উদ্দীপক হলো কি কি, দেখো বাহ্যিক পরিবেশের উদ্দীপক গুলি তোমরা একটু দেখো। এই উদ্দীপক গুলো হতে পারে আলো, তারপরে গন্ধ, তারপরে স্বাদ, তারপরে স্পর্শ। এগুলো আমাদের কি, এগুলো হচ্ছে আমাদের চোখ, কান, নাক, জিহ্বা এবং ত্বকের অনুভূতি বাহী যে স্নায়ু প্রান্ত রয়েছে সেখানে কি হয়, উদ্দীপনা জাগায়। আমরা যদি খাবারের কথা বলি, দেখো যে আমরা প্রথমে চোখ দিয়ে কি করি, খাবারটা দেখি, তারপরে নাক দিয়ে সেই খাবারের গন্ধ নিই, প্রয়োজনে জিহ্বা দিয়ে কি করি, সেই স্বাদ স্বাদ নিই, এরপরে প্রয়োজনে আমরা দেখি হাত দিয়ে স্পর্শ করে খাবারটি গরম নাকি ঠান্ডা, জিহ্বা দিয়েও কিন্তু সে অনুভবটা নিতে পারি। নিয়ে তারপরে যদি দেখি যে খাবারটি গন্ধ ভালো, স্বাদও ভালো, তারপরে অনেকটা গরম, পছন্দসই, তখনই কিন্তু আমরা খাওয়াটা শুরু করছি। তাহলে এই যে প্রত্যেকটা কাজের সাথে কিন্তু প্রত্যেকটা কাজ রিলেটেড। তো এই যে এই কাজগুলি করতে আমাদের, যেমন চোখ, চোখ দিয়ে কিন্তু প্রথমে আমরা দেখি খাবারটা, যে খাবারটা আমি খেতে যাচ্ছি সেটা আমার জন্য উপযোগী কিনা। তারপরে কান দিয়ে অনেক সময় সেই খাবারের নামটিও শুনি, তারপরে নাক দিয়ে গন্ধ নিই, জিহ্বা দিয়ে স্বাদ নিই। তো এইভাবে কি করি, যে আমরা কিন্তু উদ্দীপনাগুলি গ্রহণ করি। ঠিক আছে, তারপরে কি হচ্ছে, সেই উদ্দীপনা অনুযায়ী কি হয়, প্রতিবেদন সৃষ্টি হয়, অর্থাৎ আমরা খাবারগুলি খাবো নাকি বর্জন করব। তো আবার অভ্যন্তরীণ পরিবেশের উদ্দীপক কি হতে পারে, চাপ হতে পারে, তাপ হতে পারে, বিভিন্ন রাসায়নিক বস্তু হতে পারে। এরা অভ্যন্তরীণ অঙ্গের কেন্দ্রমুখী প্রান্তে কি করে, স্নায়ু উদ্দীপনার সৃষ্টি করে। তো এই দুই ধরনের উদ্দীপকই অনুভূতি কিংবা কেন্দ্রমুখী স্নায়ুতে তাড়নার সৃষ্টি করে। এই তাড়না মস্তিষ্কে পৌঁছে এবং মস্তিষ্ক সিদ্ধান্ত নিয়ে এর কি করে, আজ্ঞাবাহী যে স্নায়ু রয়েছে সেই স্নায়ুর মাধ্যমে পেশি কিংবা গ্রন্থিতে সাড়া জাগায় এবং তখন কোনো কাজ করতে সাহায্য করে। তো তোমাদের বিষয়টা আমি আর একটু সহজ করে দিই। এখন জানতে হবে যে এখানে দুই ধরনের কি বলা হলো, অনুভূতিবাহী স্নায়ু অর্থাৎ সেন্সরি অনুভূতিবাহী স্নায়ু প্রান্ত, যেটা অর্থাৎ অনুভূতিবাহী কি, যেগুলি বিভিন্ন অঙ্গ থেকে, মনোযোগ দিয়ে শোনো, যেগুলি বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনা বহন করে মস্তিষ্কে নিয়ে যায় সেগুলিকে বলা হয় কি, সেন্সরি বা অনুভূতিবাহী স্নায়ু। আর যেগুলি মস্তিষ্ক থেকে বিভিন্ন অঙ্গে উদ্দীপনা বহন করে নিয়ে যায় সেগুলিকে বলা হয় আজ্ঞাবাহী বা মোটর স্নায়ু। তো আমরা যে খাবার দেখলাম, খাবারের গন্ধ নিলাম, খাবারটি গরম নাকি ঠান্ডা সেটিও দেখলাম। তাহলে এই যে দেহের বাহিরের অংশ থেকে বিভিন্ন অঙ্গ থেকে উদ্দীপনা যখন মস্তিষ্কের দিকে চলে যাচ্ছে, এইগুলি হচ্ছে কি বললাম, যে সেন্সরি যে নার্ভ সেটি, বা অনুভূতিবাহী স্নায়ু। এরপর মস্তিষ্ক কি করে, এই যে খাবারের স্বাদ, গন্ধ, স্পর্শ, এই বিভিন্ন তথ্যগুলি মস্তিষ্ক কি করে, অ্যানালাইসিস করে। অ্যানালাইসিস করার পর তখন সে কি করে, যে না, খাবারটি এখন গ্রহণ করা যেতে পারে। এই যে গ্রহণ করা যেতে পারে,
এই তথ্যটি সে মস্তিষ্ক কি করে, খাবার গ্রহণের সাথে যে অঙ্গগুলি জড়িত বা যে গ্রন্থিগুলি জড়িত তাদের মধ্যে কিন্তু এটি পাঠিয়ে দিচ্ছে। পাঠানোর জন্য যে নাটগুলি থাকে সেই নাটগুলিকে বলা হয় মোটর নাট বা আজ্ঞাবাহী স্নায়ু। তারপর কি হয়, তখন তারা কাজ করতে থাকে। ঠিক আছে, যেমন হাতের পেশিকে নির্দেশ দিলে হাত সেই খাবারটা প্লেট থেকে উঠে মুখে দিচ্ছে। তারপর যখন যে লালা গ্রন্থিকে যখন নির্দেশ দিচ্ছে, অনুভূতিটা যখন চলে যাচ্ছে, তখন খাবার পরিপাকের জন্য আমরা জানি লালা দরকার, খাবার পিচ্ছিল করার জন্য, তাহলে লালা নিঃসরণটা শুরু হয়ে যাচ্ছে। তো এই যে প্রত্যেকটা কাজের সাথে কিন্তু প্রত্যেকটা কাজের সমন্বয় আছে। সমন্বয় যদি না থাকতো তাহলে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা সৃষ্টি হতো। তো এই বিষয়গুলোই মূলত আজকের যে আলোচনার বিষয় বা আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয়তে ছিল। আশা করি তোমরা বিষয়গুলি সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ভবিষ্যতে আরো এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে, এবং তোমাদের যদি এই টপিক নিয়ে কোনো কোশ্চেন থাকে সেটি আমাকে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো আগামী দিন আমরা স্নায়ুতন্ত্র নিয়ে আলোচনা করব। স্নায়ুতন্ত্র এতক্ষণ যেগুলি জানলাম, সেই স্নায়ুতন্ত্রের কাজগুলি, তারপরে এদের বিভিন্ন অংশের যে গঠনগুলি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আগামী দিন আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবে, এবং তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক দেওয়া থাকবে, সেই হোমওয়ার্কগুলি অবশ্যই করবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।